এই শিখানোর জার্নিটাতে আপনার আসার মূল কারণটা কি? আপনার তো একটা প্রফেশন বা কেরিয়ার হতে পারতো আপনার ফ্রেন্ডদের সাথে, এবং এই শিখানোতে আসার জন্য আপনাকে কি, কি জিনিস স্যাক্রিফাইস করে আসা লাগছে? এখন হয়তো আপনাকে আমরা অনেকেই জানি হয়তো একটা ভালো অবস্থানে কম্পিটিটিভ ভাবে বা কম্পারেটিভ ভাবে আছেন। কিন্তু 2016 সালে আপনি যখন শুরু করছিলেন জিনিসটা ডেফিনিটলি এত স্ট্রঙ্গার ছিল না। অনলাইনে টিচিংটাও অত বেশি ভালো ছিল না। আমরা হয়তো একটা প্রতিষ্ঠানকে জানতাম। কিছুটা সেইখানের ভিতরে আপনার টিচিং এ আসার চ্যালেঞ্জটা আসলে কি ছিল? কারণটা কি ছিল? থ্যাংক ইউ ঝঙ্কার মাহবুব ভাই। আমি খুবই গ্রেটফুল যে আপনার সাথে একটা লাইভ সেশনে কথা বলতে পারছি। আর যারা অডিয়েন্স, আমার স্টুডেন্টস এবং আপনার অডিয়েন্স, সবাইকে আসসালামু আলাইকুম। আমি বেসিক্যালি শুরু করার যে জার্নি, এটা তো আসলে কখনোই ওইরকম ভাবে মানে লিপিবদ্ধ যে আহ, মানে কি বলে স্ট্র্যাটেজি মেনটেন করে আগানো সেরকম হয়নি। হয়েছিল যে আমি 2003 এসএসসি আর 2005 এইচএসসির ব্যাচ। সো ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি ঝোঁক ছিল। কখনো অন্যায় আড্ডা এই জাতীয় কোনো কিছুর সাথে কানেক্টেডই ছিলাম না। ওই যে মামাস বয়েস বলে একটা বিষয় যে থাকে, এরকম মায়ের আঁচলে বড় হওয়া ছেলে। তো শান্তশিষ্ট, খেলাধুলা লজ্জাশিষ্ট। করতাম। হ্যাঁ, 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 ওই যে ফাঁকিবাজি করা, স্কুল বাং মারা, অন্যদিকে মনোযোগ দেওয়া, এইটা আসলে ছিল না আমার মধ্যে। তো আমি চাইতাম যে একটা সুন্দর একটা সুশীল এবং সুন্দর একটা জীবন, এবং সেই জীবনের প্রেক্ষাপটে টাকা আর্ন করতে হবে। তো ওই তো পড়াইতে পড়াইতে একটা টিউশনির একটা অফার আসলো 2004-এ। আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। তো পড়াইতে যে ভালো লাগে বা এইটা দিয়ে যে টাকা ইনকাম করা যায়, এটা আমি তখন নিজে নিজে বুঝতে পারলাম। তখন আমি 2004-এ একটা মেয়েকে বাসায় গিয়ে পড়াতাম, 400 টাকা বেতন পাইতাম। এই কোন 400 টাকা সাবজেক্ট? বেতন পাওয়ার পর আমি পড়াইতাম হচ্ছে ম্যাথস আর ইংলিশ, ক্লাস 7 এর একটা স্টুডেন্ট। 7 ওর এর। চেহারাটা আমার এখনো এখনো আমি ভাসে, আমার প্রথম টিউশনি। তো বাসা থেকে অনেকখানি হেঁটে গিয়ে পড়াইতে হইতো। তো 400 টাকা 1 মাস পরে আমি পাইলাম, এবং পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে, হায় দুনিয়ার আল্লাহ, শ্রেষ্ঠ আই ক্যান ধনী। ডু লট অফ থিংস। মানে 400 টাকা পাইছি আমি। তখন করবোটা আমি কি আর কি? তোলারাম কলেজে ভর্তি হই। আমার টাকা, হ্যাঁ, এত দুই টাকা তো হাজার চার একসাথে ইউজুয়ালি বিনা কারণে হাতে আসে না। লাইক ফ্যামিলিরা তখন কত টাকা দিত? স্কুলে যেতে 10 টাকা বা 20 টাকা দিত। এর বেশি তো দিত না। বাট ইয়েস, ইয়েস, 10 ইয়েস। টাকা দিত। বড় 10 টাকা দিলে বড় লোক হ্যাঁ, আরকি। সেই 2003-4 এর কাহিনী কিন্তু এটা এখনকার কাহিনী। এখন 10 টাকা দিয়ে চকোলেট কিনতে পারি না আমরা। তখন 10 টাকা কিন্তু অনেক। মানে সেই পরিমাণ। 4-500 এক্স্যাক্টলি। টাকা পাওয়া মানে আমি ওয়ান অফ দ্য বড় লোক। মানে ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন আরকি। মানে সেরকম একটা ইয়েস, ইয়েস, ফিলিংস। ইয়েস। তো ওইটা পাওয়ার পরে মনে হইলো যে না, এইটা দিয়ে তো হালাল ভাবে টাকা ইনকাম করা যাচ্ছে। মানে তখন আই ওয়াজ সার্চিং ফর মোর টিউশন। আমি তখন বুঝতাম যে টাকার একটা ব্যাপার আছে, টাকা থাকলে অনেক কিছু করা যায়। চাইলে মনের মতো কিছু কেনা যায়, চাইলে কিছু খাওয়া যায়। তো এরপর আমি যখন ইন্টারমিডিয়েটের পরীক্ষার প্রায় শেষ, অ্যাডমিশনের জন্য লেখাপড়া শুরু, তখন আমি যে কোচিং থেকে লেখাপড়া করতাম, ইন্টারমিডিয়েটে যে কোচিং এর পরীক্ষা দিয়েছি, সেই কোচিং এর স্যার, মেহেদি স্যার, হুম, হুম। উনি আমার বাসায় চলে আসলো সকালবেলা 6টার সময়। আয়সা বলল, ফাহাদ, আয়, তুই পড়ানো স্টার্ট কর। তো ওনার একটা একদম গোছানো কোচিং এর এক গাদা স্টুডেন্টের সামনে গিয়ে আমি এই যে শুরু করলাম পড়ানো 2004-এ। আহ, তখন আমার সামনে তখন 15-20 জনের মতো একটা ব্যাচ ছিল। এই যে ব্যাচ পড়ানো স্টার্ট করলাম, দে ফিল লাইক যে ওরা একটা ভালো টিচারের কাছে ওরা পড়া স্টার্ট করলো। এবং আমার কাছে মনে হলো যে এইটাই হচ্ছে মনে হয় আমার জার্নি, এইটা মানে আমি পড়ে ভালো লাগতেছে। তাহলে আপনি হচ্ছে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট এবং পড়াচ্ছেন কোচিং সেন্টার ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে? বিষয়টা না, কি না, এরকম? তখন 9-এর ব্যাচ। ও আচ্ছা, 9 9-এর এর ব্যাচ। ব্যাচে। তাও একটা ইন্টারমিডিয়েট একটা ছেলে পেলে, একটা গ্রুপ অফ ছেলে পেলের সামনে দাঁড়ায় গেছে ক্লাসের টিচার হিসাবে আরকি। এবং হ্যাঁ, হ্যাঁ। উনি কি বুঝতে পারছে যে যেহেতু ওই স্যার বুঝতে পারছে যে এই I was the স্টুডেন্টের। best. I was the best guy of that coaching, যে আমি হচ্ছে ম্যাথে 99 পেতাম। এর আগে ওই ইতিহাসে 99 পাইনি ম্যাথে। আচ্ছা, আচ্ছা। তো ওনারা আমার রেজাল্ট দেখে অ্যাস্টনিশড, আমার বাসায় বাবা মাকে বললো। তো আমার মা হচ্ছে খুব হার্ডকোর টাইপের বলেন, পড়াশোনা করবি মানে করবি না মানে গুলি করে দিব। মানে রিয়েলি ওনার কাছে গুলি থাকলেও, পিস্তল থাকলে গুলি করে দিত।
তো আমি সেভাবে বড় হয়েছি যে জীবনে একমাত্র লেখাপড়াই হচ্ছে এবং আমার একমাত্র কাজ। কাজ। তো বইয়ের প্রতি প্রেম, পড়ানোর প্রতি প্রেম, আর এখানে অনেক স্টুডেন্টের সাথে কানেক্ট করা যায়। কানেকশনের যে মাল্টিপল যে ডাইমেনশনস গুলা, এটা আমাকে অ্যাট্রাক্ট করা স্টার্ট করলো এবং আই ওয়াজ গেটিং হাংরি ফর মোর ব্যাচেস। এখানে এবং এইখানে তখন একটা ইন্টারমিডিয়েটের যদি কেউ একজন এরকম পড়ানো শুরু করে, তার নিজের পড়াশোনার মধ্যে হ্যাম্পার হয় না? এটা কিভাবে মেনটেন করছেন আপনি? আমি একটা ব্যাচ পড়াইতাম, আচ্ছা, একটা ব্যাচ, ওকে, সপ্তাহে 2টা ক্লাস। এই ওকে, আর তেমন কি। আচ্ছা, আচ্ছা। তো তা আমি তো এরকম ভাবে সারাদিন বিজি থাকতাম না, উনি আমাকে একটা, ওই তখনকার সময় এখনকার সময় তো পার্থক্য আছে, 20 বছর আগের গল্প হুম, বলতেছি। হুম, হুম, হুম। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে না না, এটাই মনে হয় আমি পারবো, এবং ওই যে শুরু জার্নি, ওই জার্নি আজ পর্যন্ত ক্যারি করতেছে, এবং অন্য কোনো দিকে আমার যাওয়ার ইচ্ছা হয়নি। অন্য কোনো ক্যারিয়ার আমার সামনে আসলে, হ্যাঁ চাকরি করছি আমি, হুম, চাকরি করছি because আমি লেখাপড়া করেছি ইউনিভার্সিটিতে, পাবলিক হেলথে। তো জনস্বাস্থ্যে যখন পড়ালেখা করলাম তখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি ডিজাস্টার ম্যানেজমেন্টে। তো তখন আমার কাছে এই মানে ক্যারিয়ার সামনে আসা শুরু করলো, এনজিও ক্যারিয়ার। তো আমি তখন মনে করতাম যে ইউএনডিপি তে চাকরি করব, ইউএন ভলান্টিয়ার্স হব, বিভিন্ন দেশে যাব, হিউম্যানিটিজ এর সাথে কাজ করব। তো তখন আমি প্রথম আমার যে অফিসের আমার ইউনিভার্সিটির যে টিচার, আমার সিনিয়র একজন খুব কাছের টিচার ডক্টর নিজামুদ্দিন আহমেদ স্যারের সাথে আমি একটু শখ কথা তুলে দিই, এবং স্যারকে আমি বললাম যে স্যার আমি আসলে তাহলে একটু চাকরি করতে চাই বা আমি যুক্ত হতে চাই, আহ, আপনি আমার জন্য একটু ব্যবস্থা করেন। সামহাও এটা, উনি খুবই খুবই প্রফাউন্ড একজন টিচার এবং অনেক বেশি পরিমাণে আমাকে ভালোবাসতেন, এবং আমিও সেই ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারছিলাম। তো নর্থসাউথে 2014-তে, আমি তখন আমার মাস্টার্স প্রায় শেষ, 2014-তেই উনি একদিন ফোন দিয়ে আমাকে বললেন যে অফিসে আসো, তোমার সাথে কিছু কথা আছে। আমার তখন অন্তরটা একদম নাড়া দিয়ে উঠলো। তো তার আগ থেকে কিন্তু আমি পড়াচ্ছি, রানিং পড়াই যাচ্ছি, অনেক অনেক টিউশনস। আমি 2005 থেকে কিন্তু 14-তে চলে আসছি। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি 9 বছরের গল্পটা লাভ দিয়ে আসলাম। হুম, হুম, হুম। তো 14-তে আমি প্রথম একটা এনজিওতে, ওনার একটা এনজিওতে, একটা প্ল্যান ইন্টারন্যাশনালের একটা প্রজেক্টে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করলাম 2014-তে। আমার বেসিক স্যালারি 40,000 দিয়ে স্টার্ট হলো। এবং ওই যে একটা জার্নি, যে চাকরির জীবনে একটা ঢুকলাম এবং পড়া, মানে কি বলে, পড়ানোটাও কিন্তু আমি ছাড়িনি তখন। আমি 9টা 5টা চাকরি করে 5টার পর আমি আমার যে কোচিং যেখানে আমি পড়াতাম সেখানে আমি এসে পড়াতাম, এবং চাকরির কারণে আমার লেখাপড়াটা আসলে হ্যাম্পার হওয়া স্টার্ট করলো। এই সরি, মানে চাকরি, পড়ানোটাকে চাকরি। হ্যাম্পার হওয়া স্টার্ট করলো। হুম, চাকরির কারণে আমি পড়াইতে পারছিলাম না ঠিক মতো, কারণ প্রপার টাইমে আমি অফিস থেকে বেরোতে পারিনি। গুলশান থেকে মিরপুর 10-এ এসে আমি 5:30টার ব্যাচ গুলা কন্টিনিউ করতে পারিনি। তো দেখা গেছে যে পড়ানোটা তো একটা হ্যাম্পার হইলো, মনটাও খারাপ হইলো, এদিকে চাকরিটাও করতে চাচ্ছি আমি, এই এনজিওতে ক্যারিয়ারও করতে চাচ্ছি, আবার পড়াইতেও চাচ্ছি, কেমন যেন একটা কনফ্লিক্ট হচ্ছে। সংঘর্ষের মতো মনে হলো। হ্যাঁ, এই কনফ্লিক্টটা নিয়ে আমি 1 বছর পার করলাম। এরপরে নেক্সট আরেকটা চাকরির জন্য অ্যাপ্লাই করলাম, সেখানেও চাকরি হলো। ওই চাকরির সাথে সাথে লেখাপড়াটাকেও পড়ানোটাকেও আমি চালায় যেতে থাকলাম। কিন্তু এই যখন 2020-এ এসে করোনা আসলো, এই করোনা আসার পর চাকরি তো আসলে সেই অফিস গিয়ে আর হয় না, সবাই হচ্ছে ঘরে বন্দি হয়ে গেল। কিন্তু স্টুডেন্ট 2021 সালের এসএসসি পরীক্ষার্থী যারা, এদেরকে একটা গাইডলাইন দেওয়ার জন্য কেমনে কেমনে জানি আমি চলে আসলাম, নিজেও বুঝতে পারলাম না। আচ্ছা। ফেসবুক লাইভ জীবনে করি নাই, প্রথম এসে ফেসবুক লাইভ করলাম, এই তোমরা করোনার সময় শুধু শুধু ফেসবুকে থাকো না, পরীক্ষা হবে, তোমরা একটু লেখাপড়ায় বসো। এই যে যখন আমি আসলাম স্টুডেন্টের সামনে, স্টুডেন্ট যখন আমাকে একসেপ্ট করা স্টার্ট করলো, এই তখন আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসলো। তখন এসএসসি 21 ব্যাচে আমি যখন লাইভ করাতাম, তখন একসাথে 12,000 13,000 লাইভ থাকতো। তখন এই লাইভ তখন আসলে একটা আমার, স্বর্ণযুগ ছিল আরকি। প্লাস হচ্ছে মানে হ্যাঁ, ছেলেপেলে বাসায় করণীয় কিছু নাই আসলে। এবং না, খুবই না, টেন্সড একটা টাইম পার করছে আরকি। যেখানে আসলে কি হবে? মৃত্যুর কিছু ভয় আছে। করোনা কি করবে না করবে? হ্যাঁ, আ সরকারও জানে না কি হবে না হবে। দেশও জানে না বাসা থেকে বের হবে কি হবে না। খুবই ভয়ংকর একটা টাইম যাচ্ছিল আরকি। একদম পুরো বাসায় বন্দি টাইপের একটা অবস্থা।